আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট রিবন। তো চলুন মূল ক্লাসে যাওয়া যাক। আমরা লেআউট রিবনে চলে যাব। এরপরে প্রথমে দেখব পেজ সেটআপ গ্রুপ। পেজ সেটআপ গ্রুপে রয়েছে সাইজ। এখান থেকে আমরা পেজ সাইজ নির্ধারণ করে দিতে পারি। সাধারণত আমরা A4 নিয়ে কাজ করি, আর ডিফল্টভাবে লেটার সাইজ দেওয়া থাকে। ওরিয়েন্টেশন এখান থেকে আমরা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ দিয়ে দিতে পারি। পোর্ট্রেট দিলে পেজটা সোজাভাবে থাকবে, ল্যান্ডস্কেপ ঘোরানো থাকবে। সাধারণত কোনো নোটিশ দেওয়ার জন্য ল্যান্ডস্কেপটা ব্যবহার করে, নর্মালি পোর্ট্রেটটা ব্যবহার করে। এরপরে মার্জিন, সাধারণত এখান থেকে নর্মাল দিয়ে থেকে আমরা মাঝে মধ্যে ন্যারো ব্যবহার করা হয়। এছাড়া কাস্টম মার্জিন থেকে আমরা মার্জিন কাস্টম করে নিতে পারি। এইখান থেকে টপ, বটম, লেফট, রাইট কাস্টম করে বিভিন্ন সাইজ করে নেওয়া যায়। এরপরে এখান থেকে ওকে দিলেই হয়ে যায়। এছাড়া সাইজের ব্যাপারে যদি আরেকটু বলি, যেমন ধরেন দলিলের কাগজ সাধারণত লিগ্যাল সাইজ হয়ে থাকে 8.5 ইন্টু 14 ইঞ্চি, 8.5 বাই 14 ইঞ্চি লম্বা কাগজ হয়ে থাকে। সেইটার মার্জিনের ব্যাপারটা আবার অন্যরকম হয়ে থাকে। কাস্টম মার্জিনে যাই, দেখা যায় দলিলের উপরে একটা টাকার চিহ্ন থাকে, সেইটার জায়গার জন্য আমরা এখান থেকে 4.5 ইঞ্চি ফাঁকা রাখতে পারি। টাইপ করে দিই এখান থেকে। এরপর বাম পাশে 1.5 ইঞ্চি রাখলাম। টপ এবং বটম আমরা হাফ ইঞ্চি করে রাখতে পারি বা 1 ইঞ্চি করে রাখতে পারি। এখান থেকে আমরা হাফ ইঞ্চি করে দিলাম। এখন এই যে টপে 4.5 ইঞ্চি দিলাম, এই টপ জায়গাটার মধ্যে থাকবে হচ্ছে ওই টাকা চিহ্নটা স্ট্যাম্প পেপারের, এবং বাম পাশে কিছু সিগনেচারের ব্যাপার থাকে, সেই জন্য এখানে 1.5 ইঞ্চি রাখলাম। এখন ওকে দিয়ে দিলে এইটা হয়ে যায় স্ট্যাম্প সাইজের পেপার। এখন এইখানে আমি দলিলের লেখাগুলো টাইপ করে তারপরে যখন প্রিন্ট দিব, এই খালি জায়গাটায় ওই টাকার চিহ্নটা থাকবে এবং বাকি এইখানে আমি যা লিখবো তাই থাকবে। এইভাবে করে আমরা সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিনের মাধ্যমে পেজ সেটআপ করে নিতে পারি। এরপরে আসি কলামের ব্যাপারে। সাইজটা আগের মতো করে দেই A4, ওরিয়েন্টেশন পোর্ট্রেট এবং মার্জিনটা নর্মাল করে দিলাম। এখন এই যে লেখাটা, এইটা আমি এখান থেকে কলাম 1 সাধারণত থাকে, 2 দিয়ে দিলে 2 কলামে লেখা হবে, 3 দিয়ে দিলে 3 কলামে লেখা হবে। এইভাবে আমরা বিভিন্ন কলামে লিখতে পারি। এখন আমি নতুন একটা ফাইল নিব Ctrl+N ব্যবহার করে। এই নতুন ফাইলটা ল্যান্ডস্কেপ করে ঘুরিয়ে নেই এবং সাইজ দিয়ে দিলাম A4। সাধারণত স্কুলের কোশ্চেনের ব্যাপারে 2 কলাম রাখা হয়। এখন এখান থেকে যদি আমি 2টা পেজ নেই, Ctrl+Enter দিয়ে, এখন দেখেন ফার্স্ট পেজ হবে এইটা, সেকেন্ড পেজ হবে এইটা, থার্ড এইটা এবং ফোর্থ ফার্স্ট পেজের পাশে যেটা থাকে। কারণ এইটা যখন আমি ভাঁজ করব, এই পেপারটা ভাঁজ করলে এইটা থাকবে উপরে এবং এটার ভিতরের সাইড হবে এই 2টা। প্রিন্ট দেওয়ার সময় পেজ উল্টা করে আবার 2-3 পেজ এইখানে দিব, 1 আর 4 পেজ দিব এই 2 জায়গায়। পরবর্তী কলামে যাওয়ার সিস্টেমটা হচ্ছে, এই কলামে লেখা শেষ হলে এইখান থেকে ব্রেকে চলে যাব। কলামে ক্লিক করলে এখানে দেখেন চিহ্ন আছে, এইভাবে ঘুরে যেয়ে এইভাবে যাবে। ইন্ডিকেট দ্যাট দ্য টেক্সট ফলোয়িং দ্য কলাম ব্রেক উইল বিগিন ইন দ্য নেক্সট কলাম। এটা ক্লিক করলে পরের কলামে এখান থেকে চলে যাবে। আবার পূর্ববর্তী কলামে আসার জন্য এখান থেকে আমরা ক্লিক করেও আসতে পারি, অথবা এই ব্রেকে যেয়ে কন্টিনিউসে ক্লিক করলে পূর্ববর্তী কলামের পরের সেকশনে চলে আসবে। আবার এগুলো 1 কলাম করে দেই। এরপরে আসি লাইন নাম্বারের ব্যাপারে। এইখান থেকে লাইন নাম্বার কন্টিনিউয়াস দিয়ে দিলে সিরিয়ালি কয়টা লাইন সেই অনুযায়ী নাম্বার হয়ে যাবে। আবার নাম দিয়ে দিলাম। এরপরে হাইফেনেশন। আমরা যখন পিসিতে টাইপ করব সাধারণত হাইফেনেশন নাম দিয়ে রাখবো, কারণ আমরা খাতায় লেখার সময় কোনো একটা ওয়ার্ড কোনো নির্দিষ্ট লাইনে না আটলে হাইফেন দিয়ে পরের লাইনে লিখি, কিন্তু পিসিতে বা মোবাইলে লেখার সময় কোনো ওয়ার্ড কোনো লাইনে না আটলে ওয়ার্ডটা পরবর্তী লাইনে অটোমেটিক্যালি চলে যায়। এরপরে আমরা এখান থেকে Ctrl+J দিয়ে জাস্টিফাই করে দিয়ে এটা সমান করে দিতে পারি। সেই জন্য পিসিতে টাইপ করার সময় হাইফেনেশন সবসময় নাম দিয়ে রাখবো। এরপরে আসি প্যারাগ্রাফ গ্রুপে। প্যারাগ্রাফ গ্রুপটা দেখার জন্য আমি কোনো একটা প্যারার পাশে যেই ক্লিক করলাম, এইখানে ইনডেন্ট আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। লেফট ইনডেন্ট এখান থেকে বাড়ালে লেফট সাইড থেকে প্যারাটা মার্জিন থেকে দূরে সরে যাবে, আবার কমালে মার্জিনের পাশে চলে আসবে। এরপরে রাইট ইনডেন্ট ডান পাশ থেকে লেখাটা ডান পাশের মার্জিনের থেকে দূরে সরে যাবে এবং কমালে আবার নর্মাল ভাবে হয়ে যাবে ডান পাশের মার্জিনের কাছাকাছি। বিফোর দিলে প্যারাগ্রাফের আগে স্পেস হবে, আবার কমিয়ে দিতে পারি এইভাবে। আফটার দিলে প্যারাগ্রাফের পরে স্পেস হবে। এখন আমরা এরকম ভাবতে পারি যে আমরা এই কাজগুলো প্যারার শেষে গিয়ে স্পেস দিয়েও করতে পারি। হ্যাঁ, এটা করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে আমি লেখার মাঝখানে ক্লিক করেও যদি আফটার দেই, তাও এই লেখাটা অন্য লাইনে চলে যাবে না, কিন্তু এখান থেকে যদি এন্টার দেই লেখাটা অন্য লাইনে চলে যায়, এবং আফটার দিলে শুধু নিচের প্যারাটাই দূরে চলে যাবে, এই লাইন সহ পরের লাইনে চলে যাবে না।
এরপরে আছে অ্যারেঞ্জ গ্রুপ। অ্যারেঞ্জ গ্রুপের কাজটা আমরা ইনসার্ট রিবনের ইলাস্ট্রেশন গ্রুপ থেকে দেখিয়ে দিয়েছি। যেমন এইখান থেকে দেখেন একটা পিকচার যদি এখান থেকে নেই, পিকচারটার ভিতরে গেলে এই যে অ্যারেঞ্জ গ্রুপ, এটা আমরা ইনসার্ট রিবনের ইলাস্ট্রেশন গ্রুপের একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, লেআউট রিবনের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।